নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি পানিনি হেলথ কেয়ারের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমার খুব ভালো লাগছে, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি শুরু করব, যার রিফ্লেকশনটা আমরা সামনের এপিসোড থেকে দেখতে পাবো। সেটা হচ্ছে যে এতদিন চেম্বারের সংখ্যা যেটা ছিল, সেই চেম্বারের সংখ্যা বাড়তে চলেছে আপনাদের জন্য। এটা একেবারেই আগে বলে দিলাম। এবার হয়তো এরকমটা হবে যে আপনি আপনার চেম্বার একটা নর্থ বেঙ্গলে পেতে পারেন, একটা মিড অফ বেঙ্গলে পাবেন, কলকাতায় পাবেন এবং সাউথ বেঙ্গলের দিকে চেম্বার পাবেন। এইভাবে আপনার চেম্বার কিন্তু বাড়ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যাতে আপনি সরাসরি ডায়াবেটিস ফ্রি বেঙ্গল, অবশ্যই আমাদের লক্ষ্যটা রয়েছে ডায়াবেটিস ফ্রি ওয়ার্ল্ড তৈরি করা, কিন্তু ডায়াবেটিস ফ্রি ইন্ডিয়া এবং ডায়াবেটিস ফ্রি বেঙ্গল তৈরি করার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। আপনারা জানেন যে ডক্টর রাজদীপ দত্ত এই ক্ষেত্রে তার যে রিসার্চ, তার অ্যানালিসিস দীর্ঘদিন ধরে করে আসছেন। এবং যারা এখন এই মুহূর্তে টিভিতে অনুষ্ঠান দেখছেন, যারা চেনেন না ডক্টর দত্তকে, তারা পানিনি হেলথ কেয়ার বলে সার্চ করতে পারেন। আপনি ইউটিউবে আপনার ক্রোমে, মানে গুগল ক্রোমে সার্চ করলে আপনি পানিনি হেলথ কেয়ার এবং ডক্টর দত্ত সম্পর্কে আপনি বিস্তারিত পাবেন। যিনি রিনাউন একজন শুধু চিকিৎসক নন, যিনি বিশ্বের বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম থেকে সম্মান পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং ওনার চিকিৎসাটা হচ্ছে এরকম যে যেহেতু আমরা র্যাপিডলি দেখতে পাচ্ছি যে ডায়াবেটিসের সংখ্যাটা বাড়ছে এবং ডায়াবেটিক পেশেন্টের সংখ্যাটা বাড়ছে, এবং আমরা এটাও দেখি যে ওই জীবনের একেবারে শেষ দিন পর্যন্ত ওষুধ খাওয়া, ডায়াবেটিসের ওষুধ মানে সুগারের, আমি আরও ভাঙিয়ে বলছি, সুগারের ওষুধ খেতে হচ্ছে আপনাকে, এবং আপনি শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ছেন। এবং শুধু তাই নয়, যারা পানি হেলথ কেয়ারের এই প্রোগ্রামটা ফলো করেছেন আমার সঙ্গে ডক্টর রাজদীপ দত্তের অনুষ্ঠান, তারা এটাও জানেন যে ডায়াবেটিস হলে শুধুমাত্র ডায়াবেটিসের প্রবলেম নয়, তার সঙ্গে সঙ্গে আপনার নেফ্রনের উপর এফেক্ট হচ্ছে, অর্থাৎ আপনার কিডনির প্রবলেম চলে আসছে। আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ আপনার চোখের উপরে তার প্রভাব পড়ছে। আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ আপনার নার্ভের উপরে প্রভাব পড়ছে। অর্থাৎ খুব পরিষ্কার এটা, যারা আজকে অনুষ্ঠান দেখছেন তারা নিজেরা অনেকটা ফিলও করছেন, জানেন, অনেকে হয়তো সাফার করেছেন এই স্টেজটা, তারা জানেন এটা, যে ডায়াবেটিক যদি আমি হই তাহলে মোটামুটি 5-6 বছর যদি আমার ডায়াবেটিস থাকে, তাহলে কোনো না কোনোভাবে আমার চোখ, নার্ভ এবং কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এমনকি আমরা একটা এমন কথা বলেছিলাম যে যেটা হয়তো বা খুব বেশি আলোচনা হয়নি, যে ডায়াবেটিক্স পেশেন্টের ক্ষেত্রে হার্টের প্রবলেম চলে আসতে পারে। এবং আমরা এটা কেস স্টাডি করে দেখেছি যে যারা যারা অনেক দিনের ডায়াবেটিস পেশেন্ট, তাদের ক্ষেত্রে হার্টের প্রবলেম অর্থাৎ কার্ডিয়াক প্রবলেম হয়েছে। কোলেস্টেরলের সঙ্গে নার্ভের এই আমাদের সুগারের একটা সম্পর্ক রয়েছে, যেটা আজকে আমরা আলোচনা করব। আপনারা ফোন করবেন, দেখুন এটা আপনার সমস্যা। আমি স্যারকে জাস্ট রিকোয়েস্ট করলাম কিছুক্ষণ আগে যে আমরা চেম্বার কিন্তু আরও বেশি করে মানুষের কাছে, আমরা স্যার বললেন যে এই প্ল্যানটাই আমি জাস্ট করে এসেছি, যে যাতে আরও চেম্বার করে আরও মানুষকে কাছে নিয়ে আসা যায়। কারণ এই লড়াইটা শুধুমাত্র পানিনি হেলথ কেয়ারের নয়, এই লড়াইটা শুধুমাত্র ডক্টর রাজদীপ দত্ত বা দেবাশিস চক্রবর্তী বা সিটিভিএন এর একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নয়, এটা কিন্তু আপনার ঘরের সমস্যাকে দূর করবার একটা বড় চ্যালেঞ্জ। কাজে চ্যালেঞ্জ শুধুমাত্র পানিনি হেলথ কেয়ার বা ডক্টর রাজদীপ দত্ত বা সিটিভিএনকে নিলে চলবে না, আপনাদেরকেও ইকুয়ালি রেসপন্সিবল হতে হবে এই ব্যাপারে। যে আমার ডায়াবেটিস হয়েছে, আমি জানি যে বিভিন্ন এই প্যাথিতে তার ট্রিটমেন্ট কি হতে পারে। আসুন একবার আমরা পানিনি হেলথ কেয়ারের অল অ্যারাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ 360 ডিগ্রি ট্রিটমেন্ট, এটা আমরা করাই। কি এই ট্রিটমেন্ট? এটা হচ্ছে সব থেকে বড় ইন্টারেস্টিং। আজকের দিনে দাঁড়িয়ে আমি স্বাগত জানাবো ওয়ার্ল্ড ফেমাস চিকিৎসক ডক্টর রাজদীপ দত্ত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাই। নমস্কার আপনাদের সবাইকে। আমাকে শুধু একটা কথা বলুন যে ডায়াবেটিসে শুধু চিনি নয়, আমরা কোলেস্ট্রলকেও এই ক্ষেত্রে একটা সাইলেন্ট কিলার বলে মানি। এর মানে বিষয়টা একটু আপনি আমাকে ক্লিয়ার করুন কাইন্ডলি। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, ডায়াবেটিস হলেই লোকে শুধু ভাবে যে আমার সুগারটা বেড়ে যাচ্ছে এবং সেই সুগারটা ম্যানেজমেন্ট করতে থাকে, এবং সুগারটা ম্যানেজমেন্ট হতে হতে দর্শকরা হয়তো আমার সঙ্গে একমত হবেন, দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে সুগারটা ম্যানেজমেন্ট হয়েছে, কিন্তু হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। আচ্ছা, এই কার্ডিয়াক অ্যারেস্টটা হলো কেন? তার কারণ আজকের যে টপিক সেটা হচ্ছে গিয়ে ডায়াবেটিস ডিসলিপিডিমিয়া, অর্থাৎ লিপিড স্তরে গন্ডগোল, তাই হচ্ছে গিয়ে ডায়াবেটিস ডিসলিপিডিমিয়া। এর আগে আমি বলেছিলাম ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নেফ্রনের গন্ডগোল, ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ নার্ভের গন্ডগোল।
এর আগে বলেছিলাম ডায়াবেটিক রেটিনোপ্যাথির অনেকগুলো কমপ্লিকেশনস নিয়ে বলেছিলাম। তো আজকে লিপিড প্রোফাইলটা যদি আপনার প্রথম থেকে একদম আসি, সুগারটা শুধু ম্যানেজ হয়ে থাকলো কিন্তু আপনার লিপিড প্রোফাইল ম্যানেজমেন্ট নেই। এটা কিরকম, মানে লিপিড এর উপর এফেক্ট? একটুখানি আমি বলি, ডায়াবেটিস কিন্তু একা শুধু সুগার বাড়া রোগ নয়, এটা কিন্তু সবার আগে ক্লিয়ার হতে হবে দর্শক বন্ধুদের। তার কারণ হচ্ছে গিয়ে ডায়াবেটিস যখন বাড়ে তার কারণটা হচ্ছে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু মারাত্মকভাবে বেড়ে যায় এবং ইনসুলিন সেন্সিটিভিটি মারাত্মকভাবে কমে যায় এবং তার সাথে প্যানক্রিয়াসের বিটা সেল যে কিনা ইনসুলিন তৈরি করছে সেটাও কিন্তু মারাত্মক হারে কমতে থাকে এবং কমার ফলে আমাদের শরীরে লিভার থেকে কিন্তু কোলেস্টেরল তৈরি হয় এবং তার মধ্যে ইনসুলিনের একটা বিরাট বড় ভূমিকা আছে সেই পার্টিকুলার অর্গানটাকে ঠিকঠাক রাখার জন্য। কারণ ইনসুলিন আমাদের শরীরের সব কটাই যন্ত্রাংশকে মোটামুটি তার ঠিকঠাক রাখতে, অর্থাৎ তার সঠিক বৃদ্ধি, সঠিকভাবে কাজকর্ম করতে ইনসুলিনের একটা মারাত্মক ভূমিকা আছে। অর্থাৎ আমি কি করলাম, সুগারটাকে ম্যানেজ করে দিলাম, ঠিক আছে, কিন্তু আমার যে এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা যেটা আমার ইন্ডোজেনাস ইনসুলিন থেকে তৈরি হলো, ইন্ডোজেনাস ইনসুলিন আর এক্সোজেনাস ইনসুলিন, যারা শুধু ভাবছেন আমি এক্সোজেনাস ইনসুলিন নিয়ে নেবো আর আমার প্রবলেম হবে না। আরেকটু ভাঙিয়ে বলি যে বাইরে থেকে আমি ইনসুলিন, মানে সেটা আমি ওরাল হতে পারে বা ইনজেকশনের মাধ্যমে। হ্যাঁ, সেটা নিলেই যে আমি বেঁচে গেলাম তা নয় কিন্তু, কারণ ভেতরে আমার লিপিড স্তর কিন্তু গন্ডগোল হয়ে গেছে, লিভার কন্ডিশন কিন্তু খারাপ হওয়া শুরু হয়ে গেছে এবং সেটা আমরা দেখছি না। আমরা শুধু ভাবছি একটা বড়ি খাবো, আমার ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকবে। বিপজ্জনক কথা যে তার মানে এতদিন আমাদের কাছে এটা একটা ধারণা ছিল যে আমাদের সুগার হবে আর প্রথম দিন থেকে ডাক্তার যেদিন বলবে সেদিন থেকে আমাদের ওষুধ খেতে হবে। তার মানে আপনি তো বলছেন যে ওষুধ খেলেও এর সমাধান হচ্ছে না। না, এই কারণেই হচ্ছে না। আচ্ছা, ঠিক এই কারণেই হচ্ছে না যে ডায়াবেটিসের ওষুধ শুধু খেলে ডায়াবেটিসের ক্ষেত্রে সুগারটা পার্টিকুলার হয়তো ম্যানেজড হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও এই লিপিড প্রোফাইলের যে গন্ডগোল এবং তার সাথে হরমোনের ওপর গন্ডগোল, কারণ শুধু কোলেস্টেরল গন্ডগোল করলে তো হবে না, তা তো শুধুমাত্র কোলেস্টেরলের ওষুধ খেলেই ঠিক হয়ে যেত, শুধু তা নয়, আরো অন্যান্য লিপিড প্রোফাইল যখনই গন্ডগোল হয় আমাদের হরমোনাল যে গ্ল্যান্ডস তার ওপরেও কিন্তু এফেক্ট ফেলে এবং সেইটার জন্য কিন্তু কোনো ওষুধ আমার মনে হয় বিরাট সমস্যা তৈরি করতে পারে। এক বিরাট সমস্যা হচ্ছে এবং আমি দেখেছি আমার কাছে বেশ কিছু পেশেন্ট এসছে যারা ডায়াবেটিকই নয় কিন্তু তাদের 6 মাস আগেও তারা টেস্ট করেছে, তাদের ডায়াবেটিস ধরা পড়েনি বা তাদের সুগার ধরা পড়েনি, কিন্তু 8 মাস পরে সে যখন এলো, এরা কি ডায়াবেটিক প্রন হতে পারে? ডায়াবেটিক প্রন ছিল কিন্তু সে জানেই না, কিন্তু তার টেস্ট করে তার ধরা পড়েনি না, তার ডায়াবেটিসের টেস্ট করে অর্থাৎ ফাস্টিং পিপি HbA1c তে ধরা পড়ে। কিন্তু হঠাৎ 8 মাস বাদে যখন তার ধরা পড়লো HbA1c হয়ে গেল 13.5, মারাত্মক আর কি। এটা কেন হয়? এবং তার সাথে বুকে ব্যথা। এবং প্রথম ব্যথাটা শুরু হলো বুকে ব্যথা দিয়ে এবং বুকে ব্যথা নিয়ে সে যখন নার্সিংহোমে ভর্তি হলো, ধরা পড়লো নার্সিংহোমে টোটাল টেস্টের মাধ্যমে তার ডায়াবেটিস মারাত্মক লেভেলের হাই। তাহলে শুরু হলো ব্যথাটা বুকে, তার সঙ্গে ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই, কারণ তিনি তো ডায়াবেটিক নন। তো তার বুকে ব্যথা নিয়ে সে ভর্তি হলো, তার যখন টোটাল টেস্ট হলো আর নার্সিংহোমে তখন ধরা পড়লো সে একজন ডায়াবেটিক পেশেন্ট এবং তার এই বুকের ব্যথার মূল কারণ ডায়াবেটিক ডিসলিপিডিমিয়া, সেটা ডাক্তাররা বলে দিল। এবং ডায়াগনোসিস রেজাল্ট আসলো, এইটাই হচ্ছে রেজাল্ট এলো। তাহলে বক্তব্য হচ্ছে কি, যদি সে প্রথম থেকে ডিসলিপিডিমিয়াটাকে কন্ট্রোল করতো তাহলে ওই ডায়াবেটিসের ওই পোর্শনটাই এগোতো না। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা জায়গায় জিজ্ঞেস করি, এটা আমাদের যারা দর্শক এখন দেখছেন এই মুহূর্তে অনুষ্ঠান তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে ডায়াবেটিসের প্রবলেম তো গত আমরা প্রায় 1.5-2 দশক দেখেছি মারাত্মকভাবে বেড়েছে একদম, এবং বিশেষত আমাদের এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষের যেরকম ধরনের লাইফস্টাইল তাতে খুব করে বেড়েছে। পাশাপাশি আরেকটা অসুখও সাইমালটেনিয়াসলি বেড়েছে, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। আমরা যদি একটু কেস স্টাডি দেখি বা একটু খবর যদি যারা ফলো করেন তারা জানেন যে আগে হতো কি হার্ট অ্যাটাক হতো 65-70 বছরের বয়স্ক মানুষের। একদম ডাক্তারবাবু আমাকে আজ একটু ক্লিয়ার করুন, এবং এটা আপনাদের জন্য ভীষণভাবে প্রয়োজন যারা অনুষ্ঠান দেখছেন। দেখুন, কারা বুক করছেন, কারা ডাক্তারবাবুর কাছে আসছেন, তার থেকে অনেক বড় ব্যাপার হচ্ছে আপনাদের এই বিষয়টা বলা, জানানো, এই নলেজটা রাখা।
এই একই সঙ্গে মানে যেরকমভাবে ডায়াবেটিস গত 2 দশকে বেড়েছে, একই সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাকের পরিমাণও বেড়েছে, এবং সেটা অনেক কম এজের হচ্ছে। মানে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, 35-40 বছরের যুবকরাও মারা পড়ছে। কি করে হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য কেন হচ্ছে? দেখুন, তারা যে ডায়াবেটিক হতেই হবে তার কোনো মানে নেই, এক নম্বর। যেহেতু আপনি বললেন 30-35 বছরের যুবক, ঠিক আছে, কিন্তু তাদের ব্যাড ফুড হ্যাবিটে তাদের কোলেস্টেরল লেভেল এতটা বেড়ে গেছে, লিপিড প্রোফাইল তাদের এতটা বিগড়ে গেছে যে তারা কখনোই বুঝতে পারেনি তাদের হরমোনাল গন্ডগোল শুরু হয়ে গেছে। এবং তাদের ক্ষেত্রে ফাস্টিং মানে ইনসুলিনটা শরীরে মারাত্মক হারে বেড়ে গেছে। এবং ইনসুলিনটা শরীরে মারাত্মক হারে বেড়ে যাওয়া মানে এইটাকেও একটা রোগ বলে, তাকে বলে হাইপার ইনসুলিমিনিয়া। আচ্ছা, মানে এখানে রেজিস্ট্যান্স হয়নি, আচ্ছা, ইনসুলিনটা বেড়ে গেছে, উল্টো কেসটা হয়েছে। ইনসুলিন লোকের কমে যায়, এক্ষেত্রে ইনসুলিন বেড়ে গেল। তাহলে যদি বেড়ে যায়, ইনসুলিন এমনিতেই একটা গ্রোথ ক্যাটাগরির হরমোন, মানে গ্রোথ ফ্যাক্টরকে ট্রিগার করে। তাহলে সমস্ত জায়গায় গ্রোথ হবে, অর্থাৎ চেস্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় গ্রোথ হবে। এই গ্রোথটা হলেই তখন দেখবেন শরীরে চর্বি জমা শুরু হয়ে গেল, কারণ সে খাচ্ছে তো উল্টো পাল্টা খাবার, ব্যাড জাঙ্ক ফুড। এবার সেটাকেই ফ্যাট হিসাবে জমিয়ে দিচ্ছে ওই ইনসুলিন। আচ্ছা, ওই শরীরের এক্সট্রা ইনসুলিন তার ওটাকে ফ্যাট হিসাবে ও ডিপোজিট করে দিচ্ছে, লিভারে তো ভরে দিচ্ছে। এবং লিভারে যখন ভরছে, লিভার স্টেটোস্টোটিস স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং লাস্ট লেভেল যাচ্ছে সিরোসিস অফ লিভার। ঠিক আছে, এটা গেল এদিকের পোর্শন। এবার মনে করুন সিরোসিস অফ লিভার গেল না, স্টেজ 2 স্টেটোস্টোটিসে দাঁড়িয়ে আছে। এই কন্ডিশনে যদি দাঁড়িয়েও থাকে, মানে সেই লিভারটা না তখন কালো টাইপের হয়ে যায়। মানে আমি আপনাকে ছবিটা দেখালে বুঝতে পারবেন, আমাদের অরিজিনাল লিভারটা একটু লালচে টাইপের হয়। ছোটবেলায় যখন আমরা জন্মাই তখন লালচে টাইপের হয়। এবং আমরা নিজেরা দেখেছি অনেকবার ওটিতে এরকম ঘটনা ঘটে যায়, একটা লিভার মানুষের যখন বেরোয় না, মানে একদম কালচে টাইপের হয়ে যায় এবং ফাইব্রোসিস হয়ে যায় ওর মধ্যে, মানে ফোলা ফাইব্রয়েড হয়ে গেছে। ঠিক আছে, এই যে ঘটনাগুলো ঘটে, এটা কিন্তু শুধুমাত্র খাবারের অনিয়মিততার জন্যই ঘটে থাকে। এবং এর ফলে কি হচ্ছে, রক্তে যদি বেশি পরিমাণ ঘি ঢেলে দেন, এবার কেন এবার আমি বলছি, আপনি মনে করুন রক্তে যদি বেশি পরিমাণ ঘি ঢেলে দেন, তাহলে কি হবে, রক্তটা মোটা হবে না পাতলা হবে? অবশ্যই মোটা হবে। আর যদি মোটা হয়ে যায়, তাহলে রক্ত তো বেশি জোরে প্রবাহিত হতে পারবে না, ফ্লো কমে যাবে। তাহলে যদি কমে যায়, সেক্ষেত্রে তাহলে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, কারণ দেয়ালে গিয়ে প্রচন্ড ধাক্কা মারবে। এবার যদি তাই হয়, এবার হৃৎপিণ্ড তখন তো যতটা সম্ভব ব্লাড পাম্প করার ক্ষমতা, সেই ব্লাড পাম্প করার ক্ষমতাটা থাকবে না। তাহলে তার ব্লাড পাম্পিং ক্ষমতাটা কমে গেলে তার মানে সে কি করবে, আগে ধুক 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 হতো, এখন ঢক ঢক এরকম করে হবে। অর্থাৎ একটা কার্ডিয়াক রিদমের অ্যারিথমিয়া পেয়ে যাবেন। এবার এই অ্যারিথমিয়া আসেই কিন্তু মানুষ কিভাবে, ও সামান্য একটু হচ্ছে, গ্যাসের অম্বলের ওষুধ খেয়ে নি ঠিক হয়ে যাবে। বাট ইট ইজ আ কার্ডিয়াক অ্যারিথমিয়া অলরেডি স্টার্টেড। তিনি কিন্তু ভাবলেন ওই বাচ্চা ছেলেটা, ওই 35 বছরের বাচ্চা ছেলেটা, এটা কোনো ব্যাপার না, ওই মানে গ্যাস অম্বল থেকে বয়স কম, আমার কি হবে, মানে এখন লোহা খেয়ে হজম করা যাবে, হ্যাঁ রবার খেয়ে হজম করে দেবো। কালকেই তো মাঠে গেছিলাম, হ্যাঁ পরশুদিন তো ওর সাথে গল্প করছিলাম, তার আগের দিন তো একটু সাঁতার কেটে এলাম, কিন্তু সেই সাঁতারটা কিন্তু একদিনই কেটেছে, প্রত্যেকদিন কিন্তু কাটেনি, তো 2 বছর বাদে একদিন সুইমিং পুলে নেমেছে। হ্যাঁ, যাই হোক, এইরকম ঘটনা থেকে সে নিজেকে ভুল বোঝাতে থাকে, একটা সেলফ স্যাটিসফ্যাকশন, না আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। এবং এই করতে করতে এই অ্যারিথমিয়াটা, স্ট্রং অ্যারিথমিয়া, টি ওয়েভটা তখন স্ট্রং হয়ে যায়। মানে আমি একটু ইসিজির ভাষায় বলছি, এই টি ওয়েভটা তখন স্ট্রং হয়ে গেলেই তখনই কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট, এবং যার ফলে আপনাদের মৃত্যুও ঘটতে পারে, এবং সেটা আমাদের কেস স্টাডি বলছে। আসুন এবার এই যে কিছুক্ষণ আগে ডক্টর দত্ত বলছিলেন না, যে ডায়াবেটিক নন কিন্তু ডায়াবেটিক প্রন, অর্থাৎ আপনার হঠাৎ করে ডায়াবেটিক টেস্ট করে দেখা গেল যে আপনার ডায়াবেটিস হাই রয়েছে, কিন্তু কয়েকদিন আগেও আপনি ছিলেন না, ডায়াবেটিক ছিলেন না। ঠিক এরকমই এক পেশেন্ট পানিনি হেলথ কেয়ারের কাছে আসে, তার ট্রিটমেন্ট হয়। আজ তিনি কেমন আছেন আপনাদের দেখাবো। আমি বলেছি যে প্রায় সবটাই আমরা এরকম জেনারেল রিয়াকশন অফ পেশেন্ট, এটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, যাতে আপনার কাছে তাদের বক্তব্যটুকুও পৌঁছায়। আপনাদের কি কাজ করতে হবে? আপনাদের কাজ হচ্ছে, যারা ডায়াবেটিক পেশেন্ট এবং তার থেকে নানান সমস্যা আসছে, তারা এই নাম্বারে ইমিডিয়েট নামটাকে এনরোল করুন। এখানে ফোন করেই আপনারা জানতে চাইবেন চেম্বার কোথায় আছে। আপাতত যে ব্যক্তি
নর্থ বেঙ্গল থেকে ফোন করছেন তাকে হয়তো সাউথ বেঙ্গলে আসতে হবে, বাট আজ আমি কথা দিচ্ছি, কারণ আমি ডক্টর দত্তের প্রোগ্রাম এতদিন ধরে দেখেছি, আমার খুব ভালো লাগে ওনার প্রোগ্রাম, প্রেজেন্টেশন, সব কিছু। উনি নর্থ বেঙ্গলেও চেম্বার করছে, অর্থাৎ আগামী দিনে শিলিগুড়িতে চেম্বার হবে। আমি এখান থেকে লিখে দিচ্ছি, আপনারা যারা ফোন করবেন তারা বলে নেবেন যে আমি শিলিগুড়ি দেখাবো, এবং সেইভাবে আপনারা বুক করুন। ডেফিনেটলি এই চেম্বার কিন্তু আগামী দিনে হবে। আর ইমিডিয়েট যদি দরকার হয় তো আপনাকে কলকাতা এসে দেখাতে হবে। কলকাতা চেম্বার ডিটেলস নিতে যাচ্ছে, ভবানীপুর আছে, আপনার মধ্যমগ্রাম দোহারিয়াতে চেম্বার রয়েছে, দিল্লিতে চেম্বার রয়েছে, এগুলো তো এক্সিস্টিং চেম্বার আছেই। যারা নর্থ বেঙ্গলের মানুষ ফোন করছেন কোথা কোথা থেকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে শুরু করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটা, এই সমস্ত জায়গার মানুষ, তারা কিন্তু ইমিডিয়েট নক করুন। আমরা দেখাবো সেই প্রতিক্রিয়া যে ডায়াবেটিক এবং ডায়াবেটিক প্রন এক পেশেন্ট এসেছিলেন, চিকিৎসা করালেন, তার এখন কি অবস্থা দেখব। আপনার নাম কি? অরুণ কুমার হালদার। আপনি কোথা থেকে এসেছেন? মাইকেলনগর। আপনি ডাক্তারবাবুর কাছে কি সমস্যা নিয়ে দেখাতে এসেছিলেন? আবার সুগার, ডায়াবেটিস, সেই সমস্ত ব্যাপার নিয়ে দেখতে এসেছিলাম। আপনি ডাক্তারবাবুর কাছে এই নিয়ে কতবার আসলেন? এই নিয়ে 2-3 বার। আগে যে ডায়াবেটিসের সমস্যা ছিল এখন তার থেকে কমেছে না বেড়েছে? এখন আমার চোখে কমে গেছে, সেটাই বলে যাচ্ছে। আপনার মনে হয় আবার আগের অবস্থায় আপনি ফিরে যেতে পারবেন? হ্যাঁ, যা সাজেশন দিল তাতে তো বোঝা যাচ্ছে যে মোটামুটি ঠিক হয়ে যাবে। অন্যান্য আরও ডায়াবেটিস পেশেন্টদেরকে আপনি কি বলতে চান? তার থেকে অনেক বেটার। ঠিক আছে, ধন্যবাদ। এবার থেকে আপনারা ফোন করুন, আর সঙ্গে এই পেশেন্ট সম্পর্কে ডক্টর দত্ত কি বলবেন একবার ছোট্ট করে আপনার রিয়াকশনও নেবেন। মেন ব্যাপার আমি বলি, ওনার ক্ষেত্রে ঘটনাটা ঘটেছিল যে উনি প্রথমে যখন আমার কাছে আসেন, বলে ডাক্তারবাবু আমার না মানে ডায়াবেটিস কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, আমার ডায়াবেটিস কিছু নেই, কিন্তু আমার ঘন ঘন বাথরুম হচ্ছে। আচ্ছা। আমি অনেক জায়গা থেকে দেখছি, আপনার ভিডিও আমি দেখেছি, আপনার টিভি চ্যানেলের প্রোগ্রাম দেখেছি, সেই প্রোগ্রাম দেখে আমার মনে হয়েছে যে আমার এটা বোধহয় ডায়াবেটিস থেকে হলেও হতে পারে। আচ্ছা। তাই একবার একটু মানে সন্দেহের বসে এসছে। আচ্ছা। তারপর যখন ওনার আমি চেক করালাম, বলো কিন্তু আমি আপনাকে বলছি আমার কিন্তু 4 মাস আগেও কিন্তু আমার ডায়াবেটিস কিন্তু ছিল না, মানে এটা কারণ আমি ফুটবল খেলি। আচ্ছা আচ্ছা, কারণ আমি কিন্তু ফুটবল খেলি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এবং আমি কিন্তু মানে সারাদিনই কর্মক্ষম থাকি, এবং আমি হাঁটাহাঁটি করি, সবই করি। তা আমি তখন বললাম ঠিক আছে, আমি আপনাকে একটা টেস্ট দিচ্ছি। তা আমি টেস্টটা দিলাম হচ্ছে গিয়ে ফাস্টিং সিরাম ইনসুলিন, হ্যাঁ, এবং ওই টেস্টটার সাথে আরও কিছু এক্সিস্টিং টেস্ট দিলাম। HbA1c তখন ওনার 11.5। 11.5 মানে অনেক অনেক। তা আমি তখন বললাম যে এটা হলো কি করে? বললো না আমার কিন্তু ছিল না। তা আমি বললাম মাঝখানে কি হবে? বললো আমার কিন্তু কোনো এনার্জিতে শর্টেজ নেই, আমার কিন্তু কোনো এনার্জিতে কোনো শর্টেজ নেই, অর্থাৎ আমি কিন্তু খুব এনার্জেটিক। তখন আমি দেখলাম ফাস্টিং সিরাম ইনসুলিন করে ওনার ইনসুলিন বডিতে প্রচন্ড হাই। আচ্ছা। এবং তারপরেই হলো ঠিক উল্টো জিনিসটা, ইনসুলিন শর্টেজ। প্রথমে ইনসুলিন বাড়তে থাকে, ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশনটা মারাত্মক ফ্ল্যাকচুয়েশন, এবং তারপরে যেটা হলো ওনার ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে চলে গেল। আচ্ছা। ওনার নেফ্রনের অবস্থাও খুব খারাপ হয়ে গেল, মানে কিডনির উপর এফেক্ট পড়লো। তা আমি তখন যখন ব্যাপারগুলো আমি দেখলাম, সেই অনুযায়ী আমি ওনাকে গার্ড দিলাম, এবং তারপর উনি বোধহয় 3-4 বার 5 বার মতো এসছেন। এখন তো কমপ্লিটলি ওকে আছেন, কোনো অসুবিধা নেই, এখন উনি দিব্যি আরামসে চলছেন, সব কিছুই চলছেন। এটাও অনেক আগের ভিডিও আমার যতদূর মনে হয়, এখন আরো ভালো হয়ে গেছে। বেশ, সেই রিয়াকশনও আমরা নেব। সঙ্গে আপনারা ফোন করুন, আজকের অনুষ্ঠানে যারা ফোন করতে চাইছেন তারা ফোন করুন, আপনাদের ফোন পেলে ভালো লাগবে। যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন, ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলছে, তারা ফোন করুন। বেসিক্যালি আমি চাইবো যে আপনাদের ফোন পেলে, আপনাদের সঙ্গে কথা বললে, আপনাদের কাছে পানিনি হেলথ কেয়ারের ট্রিটমেন্ট পৌঁছে দিতে পারলে অনেক বেশি সুবিধে হবে, এবং আপনাদের ক্ষেত্রে আপনারা অনেক বেশি ফ্রি হতে পারবেন, এবং একটা টেনশন ফ্রি মানে অধ্যায়, চ্যাপ্টার, এপিসোড আপনাদের ক্ষেত্রে আসবে। কাজেই সরাসরি ফোন করতে গেলে এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে, যে 6292242342 এবং 341, এই যে নাম্বারটায়। আর নাম এনরোল করতে গেলে আপনাকে এই যে নিচের নাম্বারটা, এই যে দেখতে পাচ্ছেন নিচে 891000, এই নাম্বারে এখনই নাম এনরোল করুন। আমি আবারও বলছি, এখনই নাম এনরোল করুন, যাতে হঠাৎ করে বিপদ আপনার ক্ষেত্রে। অনেকে বলেন না যে আমার তো এই পেশেন্ট ভালোই ছিলেন, হঠাৎ করে কি হলো, কয়েকদিনের মধ্যে এতটা ডেটোরিয়েট হলো।
আজ উনি আর নেই। এই যে কথাগুলো আমরা সম্প্রতি শুধুমাত্র ওই ডায়াবেটিস বেড়েছে বা হার্ট অ্যাটাক বেড়েছে তা নয়, আমরা এই ধরনের কথা শুনে খুব অভ্যস্ত। ওনার কিছুই ছিল না, হঠাৎ করে কি জানি কি হলো। এই যে হঠাৎ করে হওয়ার পেছনে কি কারণ রয়েছে সেটা আমার মনে হয় জানা দরকার। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো নমস্কার, আমার নাম নন্দিনী দাশগুপ্ত। নন্দিনী, আপনি কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে বলছেন, বেশ, বলুন কি হয়েছে আপনার? অ্যাকচুয়ালি আমার কিছু নয়, আচ্ছা। আমার কাকিমা, তার ডায়াবেটিস ধরা পড়েছে, খুব বেশি দিন হয়নি, 6-7 মাস মতো হয়েছে। কিন্তু যখন ধরা পড়েছিল তখন প্রচন্ড বেশি ছিল ডায়াবেটিস। এখন অনেকটা কন্ট্রোলে আছে ওষুধ খেয়ে খেয়ে। কিন্তু আমি না বুঝতে পারছি না ট্রিটমেন্টটা ঠিক কোন পদ্ধতিতে এগিয়ে নিয়ে গেলে সুবিধে হবে। মানে আমি এখন যে ওষুধগুলো চলছে সেগুলো খুব হাই ডোজের ওষুধ। মানে তো আমি দেখুন চাইছি না- নন্দিনী, একটা জিনিস খুব দেখুন, 6-7 মাস আগে উনি একেবারে ডায়াবেটিস ফ্রি ছিলেন আপনি বলছেন অন্তত পক্ষে। আর সেটা আমরা কেউ জানতাম না, একটা অ্যাক্সিডেন্টের দরুন ব্লাড test টেস্ট করানোর করতে- জন্য প্রয়োজন পড়ে, কিন্তু তখন না, জানা যায় সুগার আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তো মারাত্মক হাই ডোজের ওষুধ খেতে হচ্ছে আপনার কথা মতো আর কি, তাই হ্যাঁ তো? হ্যাঁ, প্রথম থেকে খুব হাই ডোজের ওষুধ দেওয়া হয়েছিল, এখন ওষুধই চলছে ওনার। দেখুন নন্দিনী, হাই ডোজের ওষুধ ডাক্তারবাবু তখনই দেবেন যখন সুগার লেভেলটা অনেক বেশি থাকবে, এটা পরিষ্কার। আমি ডক্টর দত্তর কাছে আসবো। এই কেসটাকে কি বলবেন, যিনি নন্দিনী ফোন দেখুন, করেছিলেন এক্ষেত্রে নদিয়া থেকে? আমি সবসময় একটা কথা বলবো, এই ধরনের পেশেন্টদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু ঘোরানো সম্ভব, কারণ যাদের আচ্ছা। সবেমাত্র ধরা পড়েছে, সবেমাত্র ধরা হ্যাঁ, পড়েছে। হাই হয়ে আছে, অবশ্যই তাকে কন্ট্রোল করানো হচ্ছে, কন্ট্রোল করানোর জন্য ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু ওই যে বললাম, সুগারটা হয়তো কন্ট্রোলে থাকবে, কিন্তু অন্যান্য যে হরমোনাল ইমব্যালেন্স যেটা ওনার শরীরে অলরেডি হয়ে আছে সেইটাকে কিন্তু ব্যালেন্স করানো হচ্ছে না, যার ফলে এই যে সুগারটা এটা সার্টেন একটা লেভেল পর্যন্ত গিয়ে দেখবেন দাঁড়িয়ে যাবে, এরপরে দেখবেন নিচে আর নামবে না। আচ্ছা। তার কারণ এই যে নিচে নামবে না, হয়তো কিছুটা ডোজ হয়তো ওষুধের কমলেও কমতে পারে, এটার পসিবিলিটি, সম্ভাবনাটা এটাই হবে, এবং আমি লিখে দিচ্ছি আপনাদের এখানে এটাই হবে। কারণ এটা আমার মানে 20 বছরের এক্সপিরিয়েন্স রিসার্চের, যে আমি তো মানে শুধু ডাক্তার না, আমি রিসার্চও করি, আবিষ্কারও করি। হ্যাঁ, তো আমার যেহেতু ওষুধ আবিষ্কারের একটা টেন্ডেন্সি আছে, তো আমি সেই টেন্ডেন্সি প্রন যে জায়গাগুলো সেখান থেকে দেখেই আমি কথাটা বলছি। এক্ষেত্রে কি হবে, একটা সার্টেন লেভেলের পর দেখবেন ওনার যে শরীরে যে ডায়াবেটিস লেভেলটা সেটা কিন্তু কোনোভাবেই আপনি দেখবেন 6.5 বা 7 পয়েন্টের নিচে নামবে না। আচ্ছা, HbA1c বলছেন। HbA1c 7.5 এর নিচে নামবে না। আচ্ছা। ঠিক আছে, 7, 7.5, 6, 6.5 এর মধ্যেই থাকবে, আচ্ছা। কিন্তু ওটা 5.8 এ কিন্তু আসবে না, আচ্ছা। কোনোভাবে আসবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে ওনার ব্যালেন্সিং যে হরমোনাল যে ডিসঅর্ডার গুলো সেগুলো হয়েছে problem সেগুলো ঠিকঠাক নেই, এবং এটা কিছুদিন বাদে থেকে কিন্তু আবার একটা জায়গায় স্ট্যাগনেন্ট থাকবে 1-2 বছর, তারপর আবার কিন্তু বাড়বে। আবার চেঞ্জ হবে, আবার বাড়বে। তাই এখানে ওই হ্যাঁ। 360 ম্যানেজমেন্ট দরকার। 360 ম্যানেজমেন্ট মানে আপনাকে পানিনি হেলথ কেয়ারে ফোন করতে হবে, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি কথা বলে নিন, জেনে নিন যে কোথায় আসলে আপনার ট্রিটমেন্ট হতে পারে। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, বলুন কে বলছেন? আমি উজ্জ্বল নন্দী বলছি দুর্গাপুর থেকে। উজ্জ্বল নন্দী, দুর্গাপুর থেকে। বলুন কি হয়েছে আপনার? আমার 98 থেকে হচ্ছে ডায়াবেটিক। আচ্ছা। আমি 98 থেকে 2003 পর্যন্ত ওষুধের উপরে ছিলাম। আচ্ছা 2003 থেকে ইনসুলিন ডিপেন্ডেন্ট। আচ্ছা। এখন যেটা হয় যে সমস্যা, কখনো কখনো সুগারটা ফল করে যায়, আবার কখনো হচ্ছে সুগার বেশি থাকে। ইনসুলিন এখনো নেই, ওষুধও খাচ্ছি, ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং কিছু কিছু হচ্ছে আপনি বুঝতে পারছেন এই যে আমরা যে কথাগুলো বলছিলাম তার সঙ্গে মিলছে কিরকম আপনার সিমটমগুলো? হ্যাঁ, কিছু কিছু সিমটম তো মিলছে। প্রথম কথা, তাহলে হ্যাঁ, প্রথম কথা হচ্ছে গিয়ে ওনার যেহেতু ইনসুলিন নিচ্ছে, তাহলে যদি ইনসুলিন নেয় তাহলে তো ইনসুলিন বডি থেকে যেটুকু কম আর সেটা উনি দেখেই নিচ্ছেন, আর ইনসুলিনও দিচ্ছেন, তাহলে ওনার সুগার তো একদম নর্মালেই থাকা উচিত, সেটা বাড়া বা কমা হওয়া তো উচিত না। নিয়ম তো তাই বলে, সায়েন্স তো তাই বলে। তাই তো। একটু এদিক ওদিক হওয়া উচিত, মানে 0.5% হয়তো এদিক ওদিক হওয়া উচিত, কিন্তু একটা র্যাপিড এদিক ওদিক হওয়া উচিত না। কিন্তু এটা হচ্ছে কেন? তার কারণ ওনার হরমোনাল ব্যালেন্স এবং অন্যান্য এতদিন ধরে। অর্গানের
সুগারের যে ব্যালেন্স সেটা কিন্তু এতদিন ধরে করা হয়নি। মানে 98 থেকে 2026 মানে মোরালেস 28 ইয়ার্স। হ্যাঁ, এবং এই যে ব্যালেন্সিংটা করানো হয়নি, এই ব্যালেন্সিংটা না করানোর কারণে এই ভদ্রলোক কিন্তু 5.6 এ যেতে পারতো, কিন্তু এ কিন্তু 5.6 এ যেতে পারলো না। টিল ডেট ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়েই রয়ে থেকে গেল, এবং ইনসুলিনের ডোজ কখনো কখনো খুব বাড়াতে হচ্ছে ডিউ টু দিস। আমি ঠিক আগে যেটা বলছিলাম তার প্রমাণ দিয়ে তার দিল। প্রমাণ হচ্ছে আপনি চলে আসুন দাদা, আপনাকে বলবো আপনি দুর্গাপুর থেকে ফোন করেছেন, কলকাতায় চেম্বার রয়েছে, কলকাতায় চেম্বার আপনি যোগাযোগ করতে পারেন। কেন করবেন এবার আপনি বলবেন কেন করবেন, আমি তো ইনসুলিন নিচ্ছি, এই করছি সেই করছি। তার কারণ হচ্ছে এই যে 360 ডিগ্রি ম্যানেজমেন্টে আপনার যে হরমোনাল যে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে সেটাকে ঠিক শরীরের করা হচ্ছে। অন্যান্য অর্গান, শুধু তো সুগারটা বাড়লে হবে না, সুগারটাকে ঠিক করলে হবে না, তার সাথে লিভারটাকে ঠিক রাখতে হবে, কিডনিটাকে ঠিক রাখতে হবে, হার্টটাকে ঠিক রাখতে হবে, ব্রেনটাকে ঠিক রাখতে হবে, নার্ভটাকে ঠিক রাখতে হবে, একদম, একদম। এতগুলো, এবং চোখটাকেও ঠিক রাখতে হবে, চোখটাকেও রাখতে ঠিক হবে, আছে? ঠিক। তো তবে গিয়ে কিন্তু এন্টার সুগারের উপর বা এন্টার ডায়াবেটিসের উপর কন্ট্রোল পাওয়া যাবে, এবং সেটাও অবশ্যই সাইড এফেক্ট লেস ভাবে, অর্থাৎ এমন কিছু করা যাবে না যেটাই অতিরিক্ত সাইড এফেক্ট তৈরি হবে, একদম ঠিক। এবং সেটা প্রপার জাজমেন্ট করে সেটা করলে এই ধরনের কেসগুলো কিন্তু আসবেই না। ঠিক। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আলিপুরদুয়ার থেকে রাফিয়া দেবজান। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমার তো 4 বছর ধরে এরকম ডায়াবেটিস, ওষুধ খেয়েই যাচ্ছি, টেস্টও করাচ্ছি, কিন্তু কমছে না, আর প্রবলেম দিন দিন বাড়ছে। তাহলে স্বাভাবিক। মানে তাহলে? মাথা পর্যন্ত ঘোরাচ্ছে। দেখুন, আমরা যা যা বলেছি অনুষ্ঠানে, যা যা ডাক্তারবাবু বলেছেন সবগুলো মিলছে আপনাদের সিমটম গুলো থেকে। আপনি কলকাতা থেকে কত দূরে বসে রয়েছেন? আলিপুরদুয়ার। হ্যাঁ, তাহলে হ্যাঁ। আর সেখানে দেখুন আপনার সিমটমের সঙ্গে মিলছে কিভাবে। আপনি যোগাযোগ করুন, হ্যাঁ, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এই যে দেখুন 8910084053 যে নাম্বারগুলো রয়েছে নিচে, 8777555170, এই যে নাম্বারগুলো রয়েছে, বুঝতে পেরেছেন? এগুলোতে কল করুন। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি এই যে বললো ধরে থাকতে ডাক্তারবাবু হ্যাঁ, আপনি ধরেছিলেন, এবার আপনি ডাক্তারবাবুর এইখানে এসছেন ফ্লোরে। হ্যাঁ। আপনি এবার বলুন আপনার কি হয়েছে। হ্যালো, হ্যাঁ ও তো অন্যরূপ কথা বলছি। হ্যাঁ, কি কথা? আমি এক্ষুনি বললো ধরুন দিচ্ছি, কিন্তু হ্যাঁ উনি- দিয়েছে, যে বলেছে যে ধরবেন দিয়েছে, সে দিয়েছে। এবার আপনি কথা বলুন, কি হয়েছে বলুন। না, বলছি কি ডাক্তারবাবু তো আমার লাইনটা ধরছেন, আমি কি করে বলবো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। ওই টিভিতে কই দেখছি না তো, মুখ আসছে না। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ বলছি কি যে স্যার আমার না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি কি স্যার আমার অসহ্য পিঠের মানে 4-5 বছর ধরে হোমিওপ্যাথি খাই, আমার খুব পিঠের যন্ত্রণা হতে হতেও এখন বুকের যন্ত্রণা এত হয় আমি পাগল হয়ে যাই। একদম। স্যার বলুন। আপনার সেক্ষেত্রে আপনাকে একবার আসতে হবে, আপনার এই পেন কমে যাবে, একদম দায়িত্ব নিয়ে বলছি। আমি এখান থেকে টিভি চ্যানেলে বসে দেবাশিস বাবুর সামনে বললাম আপনার যা পেন আছে 50% পেন আমার কাছে প্রথম দিনেই কমে যাবে। লোকেরা আমার পেশেন্টরা বলে কারো 70% 80% কমেছে, কিন্তু ওনার সেফ হ্যান্ড আমি যেহেতু দেবাশিস বাবুর সামনে রয়েছি, হ্যাঁ এর জন্য আমি বললাম 50% কমে যাবে, একদম নিশ্চিন্ত থাকুন। একদম আপনি চলে আসুন। হ্যাঁ, এবার বলবেন কোথায় আসবো, আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এই অনুষ্ঠান ইউটিউবে থাকছে, আপনি ইউটিউব থেকে এই প্রোগ্রাম দেখে নিতে পারেন। পানিনি হেলথ কেয়ার সিটিভিএন একেডি প্লাস প্রোগ্রাম বলে সার্চ করবেন, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অর্থাৎ সিটিভিএন একেডি প্লাসের ইউটিউব যে পেজ সেটা সাবস্ক্রাইব করে রাখবেন। তার ফলে কি হবে, এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আবারও বলছি, টিভির পাশাপাশি ফোনে দেখা চালু করুন। ফোনে ফেসবুকের মাধ্যমে আপনারা ফেসবুকের অ্যাপ রয়েছে, সেখান থেকে সিটিভিএনকে ফলো করে নিন। লাইভ অনুষ্ঠান ফোনে দেখুন, আরো মন দিয়ে দেখুন। এবং আজকে এখানে শেষ করব। আজকে যে ব্যথাটা নিয়ে বললেন, এই ব্যথা কমে যাবে, কমপ্লিট কমে কমে যাবে, যাবে। আপনি নিশ্চিন্ত আর আমি থাকুন। সমস্ত যারা নন ডায়াবেটিক পেশেন্ট, যারা ডায়াবেটিক হওয়ার কথা ভাবছেন, আমি 1 মিনিট সময় চেয়ে নেবো আপনাদের মূল্যবান সময় থেকে। তাদের জন্য আমার একটাই বক্তব্য, আপনারা ডায়াবেটিস হচ্ছে কিনা বা হবে কিনা সেটা বুঝবেন কি করে?
প্রত্যেক নন ডায়াবেটিক পেশেন্ট যারা নিজেদেরকে ভাবছেন আমাদের ডায়াবেটিক নেই, তাদের জন্য বলছি ফাস্টিং সিরাম ইনসুলিন এই টেস্টটা করান। ফাস্টিং সিরাম ইনসুলিন, যদি দেখেন আপনার ইনসুলিন যতটুকু রয়েছে বার লিমিট, তার থেকে যদি বেড়ে গিয়ে থাকে, তাহলে আপনি জানবেন আপনি কিন্তু ডায়াবেটিস প্রন, এবং আপনার 2-3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যেই অ্যাজ পার দ্য ডায়াবেটিক আপনি ঢুকবেন। একদম। আর আপনি তখন কোনো বুঝতে পারবেন না। এর জন্য প্রত্যেকটা মানুষকে আমি একটাই কথা বলছি, নিজেদের অদেও সুস্থ আছেন কিনা সেটা ওই একদম। শুধু ফাস্টিং টেস্ট করলে হবে না, একদম। ফাস্টিং সিরাম ইনসুলিন করুন। আজকের মতো ভালো থাকুন, একদম। সবাই সুস্থ থাকুন, নমস্কার। ভালো থাকুন, নমস্কার।